তবে হঠাৎ করেই আজকে কোনো দলীয় প্রোগ্রাম কারো কিছু ছিল না, কিন্তু হঠাৎ করে রাজধানীতে আকস্মিক ভাবে বাসে আগুন, 4-4টা বাসে আগুনের খবর আমরা পেয়েছি। একটার পর একটা ককটেল, প্রায় 20টার মতন ঘটনা বোধহয় ইতিমধ্যে পত্র পত্রিকায় এসছে, এবং আমরা সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরাও আমাদের যারা বিভিন্ন সোর্স থাকে, বিভিন্ন টিম থাকে, তারা আমরা মেসেজ পাই বিভিন্ন রকম, সেগুলো যাচাই না করে আমি স্পষ্ট আপনাকে বলছি না, কিন্তু ঘটনাগুলো ঘটছে। পাশাপাশি আগামীকাল রাজধানীতে একটা বড় শোডাউন আছে জামাতে ইসলামী। সংকট আপনি জানেন কোন জায়গায় সংকট আছে। সরকার তার যে ডেডলাইন 1 সপ্তাহের ছিল সেটা শেষ হয়েছে। আওয়ামী লীগ 13 তারিখের প্রোগ্রাম দিয়ে গেছিল, কিন্তু আজকে থেকেই কেন যেন একটা ঘোলাটে সিচুয়েশন। কোন দিক যাচ্ছে দেশের পরিস্থিতি, নানান রকম শঙ্কা আশঙ্কা, সরকারের দিকে মানুষ তাকিয়ে আছে কিনা, যে তারা এখন কি করে, তারা কি আবার ঐক্যের ডাক দেয় কিনা, কোনোভাবে কি এটা সলিউশন করতে পারে কিনা। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার মূল্যবান বিশ্লেষণ দর্শকদের জন্য। ধন্যবাদ পুনিয়া। আসসালামু আলাইকুম। প্রথমে আমি সালাম জানাচ্ছি তোমার দর্শক থেকে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবচেয়ে বড় কথা আবার বলছি, নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখেন, আমি নিম্ন অঞ্চলের মানুষ। বছরে প্রায় আমার এলাকায় 4 মাস 5 মাস আমরা পানির নিচে থাকি। আমরা ছোট থেকে হাওর বাউর বিলে মাছ ধরতে অভ্যস্ত। আমরা লাট টানি, লাট বলি আমরা, একটা লম্বা রশির মধ্যে আমরা অনেকগুলো ইট বা পাথর বেঁধে দিয়ে আমরা ওগুলা টেনে নিয়ে আসি, নিয়ে এসে মাছগুলোকে একদিকে নিয়ে আসার চেষ্টা করি এবং একটি মাথায় করি। তো এই মাছগুলো আমার যেখানে নিয়ে আসতে চাই, যে উন্য পাতি, আমরা যেটা মাছ ধরা যে ফাঁদটা পাতি, সে ফাঁদের দিকে নিয়ে আসার জন্য আমি চারপাশে বিভিন্ন হইচই হাল্লাগুলা পানির উপরে শব্দ করি, এবং মাছগুলা এসে ওই নিরাপদ মনে করে ওই ফাঁদের দিকে যায়, কারণ ওদিকে কোনো শব্দ নাই, নিস্তব্ধ নীরব। তো চতুর্দিকে বাকি 3 দিকে হইচই হাল্লাগুলো। বাংলাদেশের রাজনীতি এখন তাই হচ্ছে। সবার লক্ষ্য, সকল রাজনৈতিক দলের লক্ষ্য, এমনকি ডক্টর ইউনূস সাহেবের লক্ষ্য, সেনাবাহিনীর লক্ষ্য, কিছু কতিপয় স্বার্থান্বেষী স্বার্থবাদী লোক ছাড়া, লোভী লোক ছাড়া, সুযোগ সন্ধানী ছাড়া সবাই, আপামর জনগণ সবাই চাচ্ছে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় যাক, তারা তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশটি চালাক, তাহলে কোনো ব্যক্তির দায়িত্ব থেকে সবাই মুক্ত হয়ে যাবে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেটা হয়েছে, সেটা শেষ পর্যন্ত সরকার পতনে আন্দোলনে রূপান্তরিত হয়েছে, তারা সফল হয়েছে, সেটার জন্য তাদের ধন্যবাদ। কিন্তু এখন তো ক্ষমতার উত্তরণের পথ কোথায়? বিপ্লব যেটাকে বলা হয়েছিল, সেই বিপ্লবটাকে তো আমরা নস্যাৎ করে দিয়েছি। বিপ্লবটাকে তো যারা বিপ্লব করেছিল তারাই নিজের হাতে টুটি চিপে বিপ্লবটাকে মেরে ফেললো, এবং এই সরকার যখন সংবিধানের মাধ্যমে এসে শপথ গ্রহণ করলো, তখন আর বিপ্লব থাকলো না। আজকে এই যে আলামত গুলো দেখতে পাচ্ছি, বা আমরা তুমি যে কথাগুলো বললে আছে, সারাদিন যে টুকটাক হচ্ছে, এটা কি হচ্ছে? এটাই তো আগামী কালকে যে জামাত সমাবেশটা করবে, বা জামাত যে শক্তিটা দেখাবে, এই শক্তির একটা পূর্বাভাস আজকে হলো যে এই দিন না আরো দিন আছে। তার মানে আপনি 11 তারিখে কিছু একটা করে ফেলবেন, বিএনপি চুপ করে আছে, আমার নেতা মির্জা ফখরুল ইসলাম সাহেব চলে গেছেন ঠাকুরগাঁয়ে, তিনি এখানে হিন্দু মুসলিম ঐক্য করতেছেন, আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করতেছেন, নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন, জাতীয় রাজনীতি থেকে সরে গিয়ে উনি ঠাকুরগাঁ থেকে উনি কাজ করছেন, এবং জাতীয় রাজনীতিতে 2-1টা ডিল মারতেছেন। সেটাও যথেষ্ট সাড়া পড়তেছে বাংলাদেশে, সারা বাংলাদেশে ওনার বক্তব্যে কাঁপিয়ে দিচ্ছেন। তাহলে আগামী কালকে জামাত যে সমাবেশটা ডেকেছে, 8টি দল সমাবেশ ডেকেছে, সেই দলের সামনে আছে কি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো? সবাই তো আজকে ফলাও করে প্রচার করবে দেশে বিদেশে সব জায়গায় যে আওয়ামী লীগ সোচ্চার হয়ে গেছে, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে। এই সকল ঘটনাগুলোর পিছনে সবাই আওয়ামী লীগকে দায়ী করবে।
কিন্তু বাস্তবতা হয়তো আওয়ামী লীগ নিজেও জানে না এগুলো কারা করেছে। বাস্তবতা হলো এইগুলা যারা করেছে তাদের সঙ্গে আদৌ আওয়ামী লীগের কোন সম্পর্ক আছে কিনা, পরিকল্পনা আছে কিনা, সেটাও অনেকের মনে সন্দেহ আছে। এটাই মূলত যারা জামাতের উত্থান বা জামাতের কর্মকাণ্ডটাকে বেগবান করতে না পারে, জামাতকে যেন তার অবস্থান থেকে সরে আসার জন্য সুযোগ দেওয়া হয়, এটা হয়তো জামাতেরই পরিকল্পনা মতো করা হচ্ছে যে আমরা এই ধরনের একটা সহিংস অবস্থান যাতে আরো না বাড়ে, এই জন্য আমরা আমাদের সমাবেশের মাধ্যমে আমাদের অবস্থান পরিবর্তন করছি। এটার জন্য সরকারের অনুরোধ লাগলো না, বিএনপির চাপ লাগলো না, বিএনপি কিছু বলতে হলো না, আলোচনা করতে হলো না, কথা বলতে হলো না, সরকার কোনো অনুরোধ জানাতে হলো না, সরকারও কোনো আবেদন করতে হলো না। আজকে সারা বাংলাদেশে যেটা আপনি বলছেন বা তুমি বলছো, বা যেভাবে ঢাকাতে সিরিজ বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে, দেখে তো মনে হচ্ছে দেশে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলে কেউ নাই, পুলিশ কোনো তৎপর নয়। এখন যদি পুলিশের নিজের নলেজের মাধ্যমে যে ঘটনা ঘটে, তাহলে তৎপরতা কি দেখাবে? পুলিশ যদি জানে ঘটনাগুলো এখানে ঘটবে, সেজন্য তো ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে এমন অনেক কাজ আছে যে কাজগুলো সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া খুব সহজ। আমি কথা প্রসঙ্গে একটা কথা বলি, পেঁয়াজের দাম গত 5-7 দিনে 30 টাকা 40 টাকা বেড়ে গেছে। তার জন্য অভিযোগ করা হলো কোথায়, যে বাংলাদেশের পেঁয়াজ চাষিরা নাকি পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। পেঁয়াজ এমন একটি ভঙ্গুর জিনিস যেটা বেশি দিন রাখা যায় না, প্রতিদিন তার ওয়েট লস হয়, এবং এটা ওয়েট লসটা 5 to 10% প্রতিদিন লস হয়। আজকে যদি আপনি 10 টাকার পেঁয়াজ বা 50 টাকার পেঁয়াজ রাখেন, 7 দিন পরে সেই পেঁয়াজটা অর্ধেক হয়ে যাবে। তার মানে ওই পেঁয়াজটা 100 টাকা হয়ে গেল কেজি মূল্য। এখানে সরকার বলতেছে যথেষ্ট পেঁয়াজ আছে, তারপরে সে পেঁয়াজের দাম হু হু করে বাড়লো, 70 টাকা থেকে 100-110 টাকা চলে গেল। এখন সরকার বলতেছে যে আমরা পেঁয়াজ আমদানি করতে দিব। ইতিমধ্যে কিন্তু ভারতের বিভিন্ন সীমান্তে পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের উপদেষ্টা সাহেব জানেন, ওনার বাড়ি তো যশোরে, আর এই সমস্ত এলাকাতে স্মাগলিং বা ইন্ডিয়ার মালামাল আনার ব্যবসা তো ওনাদের সেই তেন্ডুপাতার আমল থেকে ওনারা অভিজ্ঞ। সে তেন্ডুপাতা আমদানি করে যখন বিড়ি বানানো হতো যশোর এলাকাতে, তখন থেকে ওনারা এই ব্যাপারে অভিজ্ঞ মাস্টার্স। কাজে ওনারা তো জানেন যে সীমান্তে কিভাবে কখন কি আসতে হয়, কি আনতে হয়, কখন পাট আনতে হয়, কখন আবার পাট পাঠাতে হয়, কখন এই টেন্ডু পাতা আনতে হয়, কখন এই পেঁয়াজ আনতে হয়, চাল আনতে হয়, ধান আনতে হয়। এটা কিন্তু তারা অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত বাই বর্ড তার অভিজ্ঞ। আজকে তিনি হঠাৎ করে বলছেন যে পেঁয়াজ উনি আমদানি করতে দিবেন। আমদানি করার জন্য উনি 3 দিন 5 দিন অপেক্ষা করবেন, 5 দিন পরে উনি পেঁয়াজের দাম দিবেন। তার মানে কি? মানে 5 দিন পর্যন্ত পেঁয়াজের অনুমতি উনি দিলেন না। 5 দিন পরে পেঁয়াজের অনুমতি দিলেন, সেই অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল এলসি ওপেন হয়ে গেল 5 মিনিটের মধ্যে। ওনার তো ব্যাংক নিয়ন্ত্রণ আছে। আর দেখা গেল 10 মিনিটের মধ্যে বেনাপোলে ট্রাক দাঁড়িয়ে আছে, ইন্ডিয়ান ট্রাক, পেঁয়াজ ভর্তি। তার মানে ওই প্রথম পেঁয়াজ গুলা ওই 120 টাকা দরে বিক্রি হবে। প্রথম পেঁয়াজ যেগুলো আসবে সেইগুলা 120 টাকা দরে বিক্রি হবে। তার মানে তারা ওই পরবর্তী 3 দিনে যা লাভ করা করে নেবে। মারা যাবে মাঝখান থেকে আমার দেশে কৃষক, যার পেঁয়াজ গুলা সে ধরে রেখেছিল বা যার উৎপাদন এই আগামী 1 সপ্তাহ 15 দিন থেকে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হবে, সে মার খেয়ে যাবে। এইটা কি আমার পেঁয়াজ চাষিদের পক্ষে আপনাদের মিডিয়াকে জানানো সম্ভব?
আপনারা মিডিয়া কি পেঁয়াজ চাষিদের সেই বক্তব্য টেলিভিশনে বা এই টক শোতে বলবেন? কিন্তু আমার মান্যবর বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা সাহেব যা বলেন তা তো আপনারা সারা জাতিকে জানাইয়া দিচ্ছেন। একটা মন্ত্রী কি করে একটা ডিসক্লোজ করতে পারে একটা তথ্য, যেই তথ্য বাজারের উপরে প্রভাব বিস্তার করবে? উনি কি করে বলতে পারে আমি 5 দিন পরে পারমিশন দিব, 1 সপ্তাহের মধ্যে পারমিশন দিব, যেটা বাজারে ভোলাটিলিটি, বাজারের যে একটা উত্তাপ ছড়াইয়া দেবে, বাজারের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে? এটা করা সম্ভব, কিন্তু বাংলাদেশে আমাদের বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা করা সম্ভব। আর যেহেতু তিনি বিত্তশালী, আমাদের মুখ কেনার মতো মাথা কেনার মতো ওনার ক্ষমতা আছে। আর মিডিয়া তো মুখে থাকে বিক্রি হওয়ার জন্য, তাদের তো খবর বিক্রি করাই তাদের ব্যবসা, প্রশাসন মানে পেশা। কাজেই তারা সেটা কারো না কারো কাছে বিক্রি করছে, যে যেভাবে কিনে। আমি হয়তো 5 টাকা দিয়ে কিনি, 10 টাকা দিয়ে খবরটা কিনি, 10 টাকা দিয়ে খবর কিনি, অ্যাডভার্টাইজও কিনি। অনেকে হয়তো আরো বেশি 10 কোটি টাকা দিয়ে কিনে সেই নিউজ, যার কাছে নিউজের যেরকম মূল্য। কাজে আজকে আমরা যে কথা বলছেন যে আজকে এই যে বিভিন্ন বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে, এটার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকার তো কোনো কারণ নাই। আওয়ামী লীগ কেন এই ধরনের একটা হঠকারী রাজনৈতিক সিদ্ধান্ত নিবে, যেটাতে তার কোনো উদ্দেশ্য সাধন হবে না? এখানে তো আওয়ামী লীগ এই সরকারকে পতন করানোর জন্য তার কোনো লক্ষ্য নাই। সে তো দেখতে আছে যে ডক্টর ইউনূস ইজ গোয়িং, ইটস জাস্ট ম্যাটার অফ 3 মাস। 3 মাসের পরে ডক্টর ইউনূস থাকবে না। তার তো আওয়ামী লীগের অন্যতম প্রধান শত্রু হলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের প্রস্থান তো নির্ধারিত হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারি মাসে ডক্টর ইউনূস চলে যাবেন ওনার দলবল সহ। তো চুরি চলে গেলে যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে এনসিপি যে গঠন করা হয়েছিল, তারাও ক্ষমতাহীন হয়ে যাবে, তাদেরকেও প্রোটেকশন কেউ হয়তো দিবে না। তাহলে এটাকে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে? তাহলে আওয়ামী লীগ কেন বোমা মেরে, কেন ফটকা ফুটাইয়ে, কেন বাসে আগুন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ করে দিবেন? কি কারণে, কোন যুক্তিতে, রাজনীতির কোন কারণে? শেখ হাসিনা বা তার ভারত কি এতই বোকা যে তারা এই সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য ব্যবস্থা নিবে? এই ধরনের আন্দোলন গড়ে তোলা মানে হলো একটা আওয়ামী শিবিরের মধ্যে ঐক্য ফিরিয়ে নিয়ে আসা। যে অনৈক্যটা সৃষ্টি হয়ে গেছিল, যে অনৈক্যটা তৈরি করার চেষ্টা করেছিল, আসিফ নজরুলের যে মানে অমার্জিত ভাষায় যে কথাটা বলেছে, 7 দিনের মধ্যেই জবাব দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আরে বাবারে, মনে হচ্ছে রাজনৈতিক দলগুলা ওনার মানে কিনা গোলাম। উনি যে নির্দেশ দিবেন রাজনৈতিক দলগুলা সেই নির্দেশ অনুযায়ী কাজ করবে। হয়তো ডক্টর ইউনূস সাহেব বলছে আপনারা আবার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেন, তাদেরকে একটা সময় দেন, যে বলেন যে আসেন আলোচনা করে এটা সমাধান করি। এটাকে এইভাবে না বলে, এটাকে আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা 1995 শেষের দিকে যখন লাগাতার আওয়ামী লীগ হরতালে হরতাল দিয়ে যাচ্ছিল, যে তারা এই সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, তখন আমরা আমাদের তো জনৈক বড় নেতাকে ডেলিগেট করে পাঠানো হলো আওয়ামী লীগের শিবিরে, যে আপনি গিয়ে একটা আলোচনা করে আসেন। এবং আওয়ামী লীগও গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ আমরা ঐক্যমতে পৌঁছবো, আন্দোলন আমরা তুলে নিব, রাজনীতির এই জিনিসগুলো সমাধান দিতে হবে। সবাই ওখানে আওয়ামী লোকের পক্ষে তখন মিজানুর রহমান সাহেব গেছেন, জাতীয় পার্টির লোকেরা তারা গেছেন, মিজানুর রহমান চৌধুরী সাহেব ঝানু রাজনীতিবিদ আছেন। তা আমাদের যিনি নেতা গিয়েছিলেন
তিনি আলোচনার শেষে বললেন যে আমরা যে কথায় আসলাম এটা আপনাদের একটা লিখিত একটা কাগজ দিতে হবে, আমাদেরকে আমরা লিখিত চুক্তিপত্র করতে চাই। মিজান চৌধুরী সাহেব সেদিন বলছিল, কর্নেল সাহেব, সরি নামটা বলা উচিত না, জনাব, রাজনীতির দাসকপ দিয়ে হয় না। আপনাকে যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলো যদি আপনার মনে হয় রাখার, আপনি আপনার নেত্রীর কাছে যান, গিয়ে বলেন যে আমরা রাজি আছি, তবে দাসকপ দিয়ে রাজনীতি হয় না। আমরা এই যে বর্তমান প্রধানমন্ত্রীর যে বর্তমান যে অফিস, এইটার পিছনে হল রুমে আমরা সবাই বসে আছি। ওই ডেলিগেট কখন আসবেন, ম্যাডামও বসে আছেন সবাই। যে ডেলিগেশন গেছিল সেই ডেলিগেশন এসে বলল, নাটকীয় স্বরে বলল যে ওরা কোনো লিখিত কাগজ দিবে না, ফলে আমি ওদের প্রস্তাবকে বাদ দিয়ে চলে আসছি। সঙ্গে সঙ্গে আমাদের কিছু লোক বেশ বেশ করে উঠলো, ম্যাডাম কিছু হতচকিত খায় গেল, কি করবে? সবার কথায় দশচক্রে ভগবান ভূত, হলো না। ম্যাডাম কনভিন্স ছিলেন যে এটা হবে, হলো না। ক্ষতিটা কার হলো? ওই ডেলিগেটের তো ক্ষতি হয় নাই, ওই নেতার তো ক্ষতি হয় নাই, ওই নেতা তো পরবর্তীতে বিএনপিতে থাকেও নাই, বিএনপি ছেড়ে চলে গেছে। কিন্তু ক্ষতি তো দেশমাতা খালেদা জিয়ার করেছে। ক্ষতি তো এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন করতে ওনাকে বাধ্য করেছিল। ক্ষতি তো হয়েছে ওই নির্বাচনে তারা আসে নাই, আওয়ামী লীগও আসে নাই, জামাতও আসে নাই। ফলশ্রুতিতে 96 ফেব্রুয়ারি নির্বাচন ফ্লপ করেছিল। সেই নির্বাচনে আমি নমিনেশন নেই নাই, আমি বলছি না আমি নির্বাচন করব না, অন রেকর্ড আছে, আমি নির্বাচন করি নাই। 96 ফেব্রুয়ারি নির্বাচন আমি করি নাই। এই যে আজকে বসুন্ধরা মার্কেট, এই বসুন্ধরা মার্কেটের জায়গাটা খালি করা হয়েছিল বিএনপির একটা জনসভার নাম দেয়া 1996 সনের 1 জানুয়ারি। এবং সেখানে ম্যাডাম বলেছিলেন যে আওয়ামী লীগকে ঠিক করার জন্য আমার ছাত্র দলে যথেষ্ট, সে বিখ্যাত বক্তব্য। তারপরে কি হয়েছে? উনি তো ঘোরাক করে বুঝতে পারেন নাই যে বসুন্ধরাকে ওই উসমানিয়া গ্লাস ফ্যাক্টরি ছিল, ওই জায়গাটা খালি করে বসুন্ধরাকে দেওয়ার জন্য ওই রাজনৈতিক মিটিংটা ওখানে করা হয়েছে। এবং তাকে তখন দিয়ে হুদা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিল, তাকে দিয়ে সবকিছু ভাঙ্গাইয়া মাঠটা পরিষ্কার করে বিএনপির জনসভা করা হয়েছিল 1996 সনের 1 জানুয়ারি, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে। ইতিহাস তো আমরা দেখেছি। তারপরে তো বসুন্ধরার বিশাল মার্কেট এখানে হয়েছে, খালি হয়েছে। তো রাজনীতিতে এমন অনেক খেলা হয়, যে খেলা জনগণ দেখে একটা, হয় আরেকটা। আজকে যে বোমার কথা বলছেন, এই বোমার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। এতে আওয়ামী লীগের রাজনীতি কোনো ফায়দা হবে না। এটা আওয়ামী লীগের এত বোকা আওয়ামী লীগ না, শেখ হাসিনা এত বোকা না যে এই ধরনের ঘটনা করে সারা বিশ্বের কাছে উনি সন্ত্রাসী, বোমাবাজ, এই ধরনের একটা অপবাদ এই দুর্দিনে ওনার কাঁধে নেবেন। এটা জাস্ট জামাতকে আগামীকালকের প্রোগ্রামটার থেকে সরে আসার জন্য একটা প্রিলুড দেওয়া হলো, একটা ভূমিকা দেওয়া হলো, একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া হলো, যেই গ্রাউন্ডের পরিপ্রেক্ষিতে তিনি আগামীকালকে তাদের সিদ্ধান্ত পড়বেন। জামাতের পক্ষে বলেন আর যাই কিছু বলেন, নির্বাচনে যাওয়া ছাড়া তাদের কোনো বিকল্প নাই। এবং দেখেন বক্তব্য কাকে দিয়ে দেওয়া হয়েছে? সহকারী সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। এখন আর তাহের সাহেব বলেন নাই, ওই মূল জামাতের মূল লিডারের কথা বলেন নাই। তাহের সাহেব তো ঘি আঙ্গুল দিয়ে ঘুরাই ফেলেছেন, আঙ্গুল দিয়ে ঘি গুলতে আছেন। তাহের সাহেব এই বক্তব্য আজকে দেন নাই। আজকে বক্তব্য দিয়েছে সহকারী সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল। তিনি কি বলেছেন? যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সংবিধান মোতাবেক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে সংবিধান মোতাবেক নির্বাচন করতে হলে নাকি 5 বছর অপেক্ষা করতে হবে।
কিন্তু বন্ধুবর আজাদ সাহেব 5 বছর কেন, 2 বছর চলে গেছে। নির্বাচন তো হয়েছিল 7 জানুয়ারি 2024 সন। তাহলে তো 5 বছর থাকে না, আর থাকে 3 বছর। তাহলে আপনি কি পাকিস্তানের সেই পোস্ত দানার শরবত খেয়ে কি এখন বিভোর হয়ে আছেন? পোস্ত দানার বদলে আফিং এর যে গুল আসছে, সে আফিং গুল খেয়ে কি আছেন? আফিং গুল তো আমাদের পুরোনো দিনের শরবত। আমাদের মুরব্বীরা দেখছি রাতে ঘুম না হলে বলতো আফিং গুল দাও, গোটাগুলা চিপাইয়া দাঁতের নিচে রাইখা ঘুমাইতেন, তাতে একটা গুম গুম ভাব আসতো। এটা তো আমাদের দেশের অনেক মুরব্বীরা এটা ব্যবহার করতেন, যেটাকে পোস্ত গুলা হিসাবে আমরা পোলাও, কুরমা, কাবাবের সঙ্গে, রেজালার সঙ্গে আমরা খাই। পোস্ত গুলা তো এবার আমদানি করেছেন 25 টন শুনলাম। পাকিস্তান থেকে পোস্ত গুলা পাঠিয়েছেন আপনাদের পাকিস্তানের বন্ধুরা। এখন তো সে কি পোস্ত গুলার শরবত খেয়ে আপনারা এখন কি বিভোর হয়ে গেছেন? 5 বছর পরে সরকার নির্বাচনের কথা বলছেন, কি হিসাবে 5 বছর বললেন? হিসাবটা কি? 5টা বছর আপনি কেন বললেন হিসাবটা? 5 বছর কোথায় পাইলেন? আপনি কি এই সরকারকে, আপনি কি ক্ষমতায় আছেন যে 5 বছর পরে হলে আপনার সুবিধা হয়? তাহলে এই যে আপনারা গুল খায়া এখন পোস্ত দানা খেয়ে আপনারা যা ইচ্ছা তা বলছেন, লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো আপনারও নির্বাচন। এখানে অঙ্কটা তো খুবই সহজ সরল, আমরা তো কিছু বুঝি রে ভাই। এখানে কি হয়েছে? আপনারা এমন একটি নির্বাচনের অবয়ব সৃষ্টি করতে চাচ্ছেন যেখানে নির্বাচনও হবে, নির্বাচনের প্রতিযোগিতা হবে, আগামী দিনে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ সরকার গঠন করবে এবং পুরো এনসিপি কে বিরোধী দলে ঠেলে দেওয়া হবে। এনসিপির ভাগ্যে হবে বিরোধী দল, আর জামাত এবং বিএনপি মিললে হবে কোয়ালিশন সরকার। তার আগে নির্বাচনে সেই জামার যে মাছ ধরার জন্য হইচই হাল্লাগুল্লা করে যাতে উন্নতে গিয়ে মাছগুলো এক জায়গায় জমা হয়, সেই ব্যবস্থায় আপনারা করছেন। সেই জন্যই আজকে ঢাকা শহরে এই তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম, এই কার্যক্রমগুলো হয়েছে সম্পূর্ণভাবে প্রশাসনের ছত্র ছায়ায়, তাদের ইন্ধনে, তাদের পরিকল্পনা মোতাবেক। এখানে আওয়ামী লীগের কোনো হস্তক্ষেপ নাই, কোনো পরিকল্পনায় থাকতে পারে না। এতে আওয়ামী লীগের কোনো বিন্দু মাত্র উপকার হবে না, উল্টো কর্মীদের উপরে অত্যাচার, অবিচার, অনাচার, স্টিম রুলার চালানোর সুযোগ করে দিবে পুলিশকে। পুলিশ যাতে আওয়ামী লীগের আরো নেতা কর্মীদেরকে গ্রেফতার করতে পারে সেই সুযোগ করে দেবে। গ্রেফতার বাণিজ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে, জামিন বাণিজ্য শুরু হয়ে গেছে। জামিনের নামে আমরা দেখেছি অনেকে জামিন পাচ্ছেন, অনেকে বিভিন্ন ভাবে বিশাল বিশাল টাকার বিনিময়ে অনেকে জামিন নিয়ে আসতেছেন। এটা তো বাজারে শোনা যাচ্ছে। এখন তো আওয়ামী লীগের জজও নাই, আওয়ামী লীগের লয়ারও নাই। আমরাই তো বিপ্লবীরাই তো এখন সব জায়গায় আছি, সরকারে আছি, রাষ্ট্রে আছি, বিচার ব্যবস্থায় আছি, পুলিশে আছি, ব্যাংকে আছি, সব জায়গায় আছি। আমরা তো সেগুলোই করতেছি। আজকে এই গুলাগুলি নিয়ে আপনি যে ভয়ের কথা বলছেন, ভয়ের কিছু নাই, কিচ্ছু নাই। আমি তো এটা ভয়ের কিচ্ছু দেখি না। পাতানো খেলা, এগুলো জনগণকে ধোঁকা দেওয়ার খেলা, মানুষকে বুঝানোর খেলা। এগুলা ওই যে বিভিন্ন দিকে ঢুল পিটাইয়া মাছগুলাকে একদিকে নিয়ে আসা, এই খেলা। কাজে এটা ঘাবড়ানোর কিছু নয় বন্ধু। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার তারিখ, দিন, ক্ষণ সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের ভিতর থেকে নয়। সকল মুরব্বীরা বসেই ডিসাইড করছে যে আগামী ফেব্রুয়ারি মাসেই তোদের নতুন করে বিয়ার দিন তারিখ ধার্য করা হয়েছে। অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচনের প্রস্তুতি ওই অযথা ডিসেম্বর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া হবে। আমরা এখনো অধীর অপেক্ষা করছি সুপ্রিম কোর্ট কি বলে। সুপ্রিম কোর্ট তো অনেকদিন সময় নিলেন এই একটা মামলার রায় দিতে।
এই নাটকটা করতেছেন, এই নাটকটা করে কি সিদ্ধান্ত দেন দেখি। আমি 15 তারিখ পর্যন্ত এখনো অপেক্ষা করতে রাজি আছি, এবং আমি বাংলাদেশে কোনো নেতিবাচক কিছু দেখি না। আমি নির্বাচনটা না হওয়ার এখন ভাই